বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতি মামলা বৈধ ঘোষণা। নিম্ন আদালতে মামলা চলতে বাধা নেই, আপিলের সিদ্ধান্ত আসামি পক্ষের। ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনেও ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে ভিড়। কমলাপুর রেল স্টেশন থেকে ২৭টি টিকিট সহ ৫ কালোবাজারি আটক। ঈদ ঘনিয়ে এলেও গরুর দেখা মিলছে না সিলেটের হাটগুলোতে, ঘাটতি দেখা দেওয়ার শঙ্কা। রাস্তায় চাঁদাবাজির কারণে বাড়ছে দাম, অভিযোগ ব্যবসায়ীদের। ঈদের আগে বকেয়া পাওনার দাবিতে আবারও আন্দোলনে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। বিজেএমসির পরিকল্পনার অভাবই দায়ী বলছেন সংশ্লিষ্টরা। এবং প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় গাইবান্ধায় ধর্ষণের পর ২০ পানে স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগ। টাঙ্গাইল আর নোয়াখালীতেও ২ কিশোরী ধর্ষণের শিকার। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি ইশরাত জাহান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। মামলা বাতিল চেয়ে বেগম জিয়ার আবেদন খারিজ করে এ রায় দেন উচ্চ আদালত। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেছেন, দুর্নীতির প্রাথমিক প্রমাণ থাকায় এ আদেশ দেয়া হয়। যদিও সংক্ষুব্ধ হয়ে রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা ৫টি দুর্নীতি মামলার মধ্যে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। সম্প্রতি বেগম জিয়ার গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলাও চালু হয়েছে হাইকোর্টের নির্দেশে। বৃহস্পতিবার বিএনপি নেত্রীর বিরুদ্ধে সবশেষ বড়পুকুরিয়া দুর্নীতি মামলাটিও বৈধ বলে রায় দিলেন উচ্চ আদালত। এর ফলে ৭ বছর পর চালু হচ্ছে এই মামলাটি। দাবি করতেছিল যে দুদকের আইনজীবী বলেন, ক্ষমতায় থাকাকালে বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির প্রাথমিক প্রমাণ থাকায় মামলাটির স্থগিতাদেশ তুলে নিলেন হাইকোর্ট। অপরাধের প্রাথমিক সত্যতা আছে, মিসকন্ডাক্ট যেটা বলে অপরাধজনক অসত্যতা, তার যথেষ্ট এখানে উপাদান আছে এবং ক্রিমিনাল ইন্টেনশন ম্যানসিয়া এগুলো আছে। কাজে এই জিনিসগুলো বিচারিক আদালত দেখবে। যদিও বেগম জিয়ার আইনজীবীর দাবি, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা এই মামলায় ন্যায় বিচার পাননি তিনি। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণাও দেন বেগম জিয়ার আইনজীবী। আমরা এখানে সংক্ষুব্ধ হয়েছি এবং আমরা পরবর্তীতে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই এবং যেই বক্তব্য সেখানে যে অভিযোগগুলো যে বক্তব্য রাখা হয়েছে সেটা ফৌজদারি মামলা বা ফৌজদারি কোনো অফেন্স হিসেবে অপরাধ হিসেবে গণ্য করা যায় না। বড়পুকুরিয়া দুর্নীতি মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত ২-এ বিচার চলছিল। বেগম জিয়ার আবেদনের প্রেক্ষিতে ২০০৮ সালে মামলাটি স্থগিত করেন হাইকোর্ট। কয়লা খনি ব্যবস্থাপনায় চীনা কোম্পানি সিএমসির সাথে দরপত্রে অনিয়মের ফলে রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতির অভিযোগে ২০০৮ সালে বেগম জিয়া সহ ১৬ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির ২ মামলার পরবর্তী শুনানির জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। সকালে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বকশীবাজারের অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম শুরু হয়। আদালতের কার্যক্রমের শুরুতে বেগম জিয়ার আইনজীবীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের ছেলের জানাজায় অংশ নেওয়ার জন্য আজকের মতো ২ মামলার কার্যক্রম মুলতবির আবেদন জানান। এরপর চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৯ ও ১০ নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ১৫ অক্টোবর মামলা দুটির পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। মওদুদের ছেলের মৃত্যুতে আদালতের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়। সামনে ঈদ, লাস্ট কোর্ট, হাইকোর্টের স্যারের ছেলে মারা গেছে, বেগম যে বিদেশে আছে, যে আজকে সবকিছু বিবেচনা করে আমরা যে PW8-কে আমরা জেরা করি নাই, আমাদের সিনিয়র কাউন্সিলরও আসেনি আজকে, আমাদের আবেদন বিবেচনা করে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলাটা মূলত বিচার কার্য চলছে ইনশাল্লাহ, এবং সেখানে আমরা এ পর্যন্ত ১০ জন সাক্ষীর সাক্ষ্যকে সমাপ্ত করতে পেরেছি, আর ৩ জন সাক্ষী আমাদের বাকি জেরার জন্য রইল আজকের কার্যকলাপের মধ্যে। ঈদ উপলক্ষে কমলাপুর রেল স্টেশনের তৃতীয় দিনের মতো চলছে আগাম টিকিট বিক্রি। সকাল ৯টায় কাউন্টার খোলা হলেও গতকাল সন্ধ্যার পর থেকেই কমলাপুরে এসে জড়ো হতে থাকেন টিকিট প্রত্যাশীরা। টিকিট দেয়া শুরু হওয়ার পর ধীর গতির অভিযোগ তোলেন অনেক যাত্রী।
আবার দীর্ঘ প্রতীক্ষার পরে টিকিট হাতে পেয়ে সব কষ্ট ভুলে যান কেউ কেউ। এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে ২৭টি টিকিট সহ ৫ কালোবাজারিকে আটক করেছে র্যাব। অপেক্ষার এ লাইন পরিবারের সাথে উৎসব উদযাপনের, আর তাই সকাল ৯টায় কাউন্টার খোলা হলেও বুধবার সন্ধ্যা থেকেই বাড়তে থাকে টিকিট প্রত্যাশী মানুষের ভিড়। অপেক্ষার রাত শেষে টিকিট হাতে পেয়ে ক্লান্ত দিনের শুরুতেও মানুষের চোখে মুখে ছিল বিজয়ের হাসি। ঈদ করতে পারবো, সবার সঙ্গে দেখা করতে পারবো, অনেক বেশি যা ভাষায় প্রকাশ করতে পারতেছি না, এত বেশি আনন্দ লাগতেছে। পরিশ্রমটা করছি, এটা বিফলে যায় নাই, সুন্দরভাবে কাটাইছি এবং সুন্দরভাবে ছিটও পাইছি ভালো। আজ দেয়া হচ্ছে ২২ সেপ্টেম্বরের টিকিট। সকাল ৯টা থেকে শুরু হওয়ার টিকিট বিক্রি চলবে বিকেল ৫টা পর্যন্ত। সর্বোচ্চ ৪টে টিকিট কিনতে পারছেন একজন টিকিট প্রত্যাশী। তবে অনেকেই ধীর গতিতে টিকিট দেবার অভিযোগ তুলেছেন। একজন মহিলা দিচ্ছে তো এই জন্য খুব স্লো হচ্ছে, আসতে হচ্ছে। আবার দুইজন দিলে ভালো হতো আর কি, দুই দিক থেকে হয়ে যেত তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। অনেক গরম, আসলে ফ্যানের কোনো ব্যবস্থা করা হয়নি আমাদের পক্ষ থেকে, কাউন্টারও সমস্যা। প্রচন্ড পরিমাণে ভিড়, কাউন্টার বাড়াতে পারতো, সময় যে ৯টা থেকে করবে কিন্তু ১ ঘন্টা আগে কর্তৃপক্ষ তো করতে পারতো। কর্তৃপক্ষ বলছেন পুরো কাজটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তারা তৎপর রয়েছেন। এদিন ৫ কালোবাজারিকে ২,০৩,০০০ টাকা এবং ২৭টি টিকিট সহ আটক করেছে র্যাব। এর সাথে একটি বড় চক্র জড়িত। চক্রের অন্যান্যদের ব্যাপারেও আমাদের কাছে তথ্য আছে, তাদের বিষয়ে অভিযান পরিচালনা করবে এবং এই অভিযানটি ম্যাজিস্ট্রেট সহ পরিচালনা করা হয় এবং মোবাইল কোর্টের আওতায় হয়। এই কালোবাজারিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের আওতায় সাজার ব্যবস্থা করা হবে। ঈদ উপলক্ষে আমাদের যাত্রীর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা আছে। এছাড়া ঈদের দিন জামাতে অংশগ্রহণ করার জন্য সোলাগিয়ায় 2 জোড়া স্পেশাল ট্রেন চলবে। নিরাপত্তার ব্যাপারেও আমরা কিন্তু সব কিছু ব্যবস্থা রেখেছি। একজনে লাইনে দাঁড়িয়ে 4টার কম কিন্তু কেউ নিচ্ছে না, খুব কমই লোক আছে 1টা কি 2টা নিচ্ছে, বেশিরভাগই 4টেই নিচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু সময় লাগবে। ঈদ উপলক্ষে 18 ও 19 সেপ্টেম্বর যথাক্রমে দেওয়া হবে 23 ও 24 সেপ্টেম্বরের টিকিট। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম থেকেও তৃতীয় দিনের মতো 9টি রুটের ট্রেনের আগাম টিকিট দেওয়া হয়েছে। সকাল 9টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানান, গতকাল বিকেল থেকে স্টেশন চত্বরে টিকিটের জন্য মানুষ ভিড় করতে শুরু করে। তৃতীয় দিনে আজ দেওয়া হয়েছে 22 সেপ্টেম্বরের টিকিট। এদিকে 9টি প্রধান ট্রেনের পাশাপাশি আজ থেকে দেওয়া হয়েছে 2টি বিশেষ ট্রেনের টিকিটও। স্টেশনের 7টি কাউন্টার থেকে আজ মোট 7,512টি টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। এবার নারীদের জন্য একটি আলাদা কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে এবং একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। এদিকে টিকিট বিক্রি স্বচ্ছ ও স্বাভাবিক রাখার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। পুরো স্টেশন এলাকা 32টি সিসিটিভি ক্যামেরা ও রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ ও জিআরপির অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। সন্ধ্যা রাত থেকে এখানে লাইনে দাঁড়িয়ে আছি, এখন একজন গেছে মাত্র, সব টিকিট শেষ হয়ে গেছে। কালকে বিকেল 4টায় লাইনে দাঁড়াইছি, টিকিট পেয়ে এখন খুব ভালো লাগছে। সারা রাত এভাবে এখানে ছিলাম, এখন টিকিট পেয়ে আসলেও অনেক ভালো লাগতেছে। 11টা ট্রেনের 5,526টি টিকিট কাউন্টার উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি অনলাইন এবং SMS এর মাধ্যমে টিকিটের ব্যবস্থা আছে। এই প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করি যে কত দিনের মতো এবারও আজকেও সকলেই টিকিট পাবে। বাংলার সময় আরও থাকছে। পদত্যাগপত্র তুলে নিয়ে আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার আহ্বান সাবির প্রবীর উপাচার্যের, প্রত্যাখ্যান শিক্ষকদের। ঈদ ঘনিয়ে আসলেও সিলেটের হাটে এখনো দেখা মিলছে না গরুর। এবার দেশীয় গরুর ওপর নির্ভরতা বাড়ায় সিলেট অঞ্চলে বড় ধরনের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে গরু আনতে পথে পথে চাঁদা দেয়ায় প্রতিটি গরুর দাম 5,000 টাকা বেড়ে যাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে পুলিশ মহাসড়কে চাঁদাবাজি বন্ধে শোনালো 0 টলারেন্সের কথা। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। ঈদ ঘনিয়ে আসলেও সিলেটের প্রধান পশুর হাট কাজীর বাজারের চিত্র এবার ভিন্ন। উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু আসলেও তা অন্য বছরের তুলনায় অনেক কম। উত্তরবঙ্গ থেকে এবার গরু কম আসবে, যেহেতু বাইরের গরুগুলো আসতেছে না, এই জন্য গরুর দাম গতবারের চেয়ে একটু বেশি থাকতে পারে। ভারতীয় গরু প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় সম্পূর্ণ দেশি গরুর উপর নির্ভরশীল হওয়ায় দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এবার অবস্থা খুব একটা ভালো হবে না, গরুর যত কম। গেছে বছর থেকে 5-7 হাজার টাকা, 2,000 টাকা, 3,000 টাকা গরুর
কোনো মাত্র ওই হিসাবে আপনার দাম বাড়াবো। অন্যদিকে বাইরের গরুর উপর সিলেট নির্ভরশীল হলেও পৃষ্ঠপোষকতার অভাবে এখনো এই অঞ্চলে তেমন গরুর খামার গড়ে ওঠেনি বলে অভিযোগ এই খামারির। সিলেটের প্রচুর খামার আর জায়গাও আছে এবং সিলেটি যারা আছে এরা খামার করার জন্য আগ্রহী, বাট সরকার থেকে কোনো উদ্যোগ এটা নয় না। একে গরুর আমদানি কম, তার উপর পথে পথে চাঁদাবাজির কারণে দাম আরো বেড়ে যাচ্ছে বলে অভিযোগ এই ব্যবসায়ীর। আমরা পশ্চিমবঙ্গে বা উত্তরবঙ্গেতে আসি, প্রতি গরুতে আমাকে 4,000-5,000 টাকা প্রতি চাঁদা দিতে হয়। যদি এটা চাঁদাটা না দিতে হয় তাহলে আপনাদের কাছে আমরা গরু আরো 5,000 কমে বেচতে পারি। তবে সিলেট ঢাকা মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশনা পালনে সচেষ্ট থাকার কথা জানালেন পুলিশের সিলেট বিভাগের কর্মকর্তা। চাঁদাবাজি বন্ধে যত ধরনের প্রয়োজন আছে, আমি বলি আমাদের পুলিশিং যেটা বলা হয়, এটা এখানে সাদা পোশাকে পুলিশ থাকবে, আমাদের ইউনিফর্মে পুলিশ থাকবে এবং এখানে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে পুলিশ হেডকোয়ার্টার থেকে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে সিলেট বিভাগের 4 জেলায় এবার কোরবানির গরুর চাহিদা রয়েছে 2,70,000-এর মতো। এর বিপরীতে গরু রয়েছে 1,38,000-এর মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। কক্সবাজারের কুতুবদিয়ায় একটি লবণ শিল্প নগরী গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে কক্সবাজারে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লবণ চাষিদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। এছাড়া সরকার নীতিগতভাবে লবণ আমদানির পক্ষে নয় বলেও জানান মন্ত্রী। কুতুবদিয়া একটি লবণ শিল্প নগরী গড়ে তোলার জন্য আমরা চিন্তাভাবনা করছি এবং সেদিকে আমরা অগ্রসর হব। আমরা নীতিগতভাবে ইম্পোর্ট বন্ধ রেখেছি, বন্ধ করছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করব যাতে আপনাদের এই উৎপাদনটা বৃদ্ধি পায় এবং ন্যায্য মূল্যটার ব্যাপারে আমরা এদিকে বিশেষ দৃষ্টি রাখব। আন্দোলনরত শিক্ষকদের পদত্যাগপত্র তুলে নিয়ে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আমিনুল ইসলাম ভূঁইয়া। তবে কাজে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সকালে উপাচার্যের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে শিক্ষকদের সহযোগিতাও কামনা করেন তিনি। তবে এই আহ্বান প্রত্যাখ্যান করে আন্দোলনরত শিক্ষকরা উপাচার্যের পদত্যাগের দাবি জানান। এর আগে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে 37টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন 34 জন শিক্ষক। এদিকে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ 10টি পদের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন নিয়োগ দিয়েছেন উপাচার্য। আমি আশা করছি বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য তারা তাদের দায়িত্বে ফিরে আসবেন, পালন করে যাবেন। আমি এখনো তাদের সহযোগিতা চাই। আমি প্রত্যেকের সাথে আলাদাভাবে কথা বলবো এবং সেভাবে যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা হবে বিশ্ববিদ্যালয়ের সামষ্টিক স্বার্থে। উনি কি মনে করে যে শিক্ষকরা এইসব পোস্টগুলোর জন্য লালায়িত? সেটা কিন্তু না। এই শিক্ষকরা কিন্তু অনেক দিন থেকে বিশ্ববিদ্যালয়কে সার্ভিস দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা রক্ষার জন্য। আমাদের দাবি আসলে তো ওনার সাথে কোনো ওয়ার্কিং রিলেশন বা ওয়ার্কিং এনভায়রনমেন্ট এখানে নাই। অন্তত আমরা তো সেই কাজ ওনার সাথে করতে পারবো না। অষ্টম জাতীয় পে স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে এবং স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণার দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বেলা 11টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচিতে অংশ নেন শিক্ষকরা। কর্মসূচি থেকে অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। এদিকে স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণার দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা এই কর্মসূচির আওতামুক্ত ছিল। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। এছাড়া একই দাবিতে খুলনা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে ফেনীতে সমাবেশ করেছে জেলা শিক্ষক সমিতি। বেলা 12টার দিকে শহরের ট্রাঙ্ক রোডের শহীদ মিনারে এ সমাবেশে অংশ নেন জেলার প্রায় 350 বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের 3500 শিক্ষক। সমাবেশে বক্তারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলের অন্তর্ভুক্ত করায় সরকারকে ধন্যবাদ জানান।
পাশাপাশি তাদের জাতীয়করণের দাবি জানান শিক্ষক নেতারা। দেশে 1752 কিলোমিটার মহাসড়কে পর্যায়ক্রমে 4 লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে করে সাধারণ মানুষ যানজট থেকে রেহাই পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সকালে গাজীপুরের চান্দ্রায় নতুন নির্মিত বাইলেন সড়ক উদ্বোধন করতে এসে একথা বলেন মন্ত্রী। 1752 কিলোমিটার রাস্তা অলরেডি ফিজিবিলিটি হয়ে আছে আমাদের, এগুলো পর্যায়ক্রমে আমরা 4 লেনে চলে যাব। এলেঙ্গা জয়দেবপুর দিয়ে শুরু হবে, আর এদিকে বাস র্যাপিড ট্রানজিট হবে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত, সেটাও আমরা ডিসেম্বরে কাজ শুরু করব। এবং ওদিকে মেট্রো রেল, এদিকে বাস র্যাপিড ট্রানজিট এবং 4 লেন হয়ে গেলে আমার ধারণা যে এখানে যানজটের যে কারণগুলো, এই কারণগুলো আমরা দূর করতে পারব। খুলনার রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিলস বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন করেছেন শ্রমিকরা। সকাল 10টা থেকে লাঠি হাতে মিল গেটে জড়ো হন তারা। পরে খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, বর্তমানে মিলটিতে স্থায়ী ও বদলি সহ প্রায় 2000 শ্রমিক কাজ করেন, কিন্তু মিলটি ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হলে এসব শ্রমিক চরম দুর্ভোগে পড়বেন বলে অভিযোগ তাদের। এ সময় অবিলম্বে আলিম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বাতিল সহ দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি শ্রমিকদের। রাষ্ট্র প্রতিষ্ঠান হিসাবে আমাদের মিল চালু করতে হবে। ঈদের পূর্বে সকল বকেয়া পাওনা আছে আমাদেরকে দিতে হবে। 4 মাস ধরে আমরা কোনো বিল বেতন পাচ্ছি না। আমাদের ছেলে মেয়ে অনাহারে ফ্যামিলি যাপন করতেছি। আমাদের মিল বন্ধ, সেহেতু আমাদের বাবারও চাকরি নাই, আমাদের পরীক্ষার ফি দিতে পারতেছি না। আমাদের সামনে কয়েকদিন পর পরীক্ষা। এখন মালিকই চলে যাচ্ছে মিলটা, যার জন্য কিন্তু আমাদের এই রাজপথ অবরোধ করতে হচ্ছে এবং বিভিন্ন কর্মসূচি। এতে যদি সরকার আমাদের কোনো গুরুত্ব বা কোনো আমাদের ব্যাপারে কোনো কথা না বলে, তাহলে আমাদের এর থেকে হয়তো কঠিন অবস্থানে যাতে হতে পারে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত 4 পুলিশ সদস্য এবং 4 আসামির অবস্থা এখনও আশঙ্কাজনক। কর্তব্যরত চিকিৎসক জানান, নিহত শরীরের প্রায় 85 ভাগই পুড়ে গিয়েছিল। তবে সাধারণ ওয়ার্ডে থাকা বাকি 7 জনও কেউ আশঙ্কামুক্ত নন। এদিকে সকালে ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার বার্ন ইউনিটে আহতদের দেখতে যান। এ সময় দুর্ঘটনার পেছনের মূল কারণ জানতে তদন্ত করা হবে বলে জানান তারা। এর আগে গত রাত 11টার দিকে কুমিল্লার 14 গ্রামে পুলিশের মাইক্রোবাসকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে পুলিশের 1 কনস্টেবল নিহত হন এবং অগ্নিদগ্ধ হন পুলিশের এসআই আব্দুল মালিক সহ 4 পুলিশ সদস্য ও 5 আসামি। পরে আশঙ্কাজনক অবস্থায় 9 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। 2005 সালের 17 আগস্ট ময়মনসিংহে আদালত প্রাঙ্গণে সিরিজ বোমা হামলা মামলার আসামি মেহেদী হাবিব মোহাম্মদ রফিককে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, গতকাল রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মেহেদী জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ছিল বলে দাবি র্যাবের। গত 10 বছর ধরে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় 3টি মামলা রয়েছে। রাত 11:50 ঘটিকায় গাজীপুর বোর্ডবাজার এলাকার বটতলা রোডের একটি বাসা থেকে মেহেদী হাবিব মোহাম্মদ রফিককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে 9ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর বিষ পানে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এদিকে আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবু ও বগুড়া থেকে মাজুদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনদের অভিযোগ, বুধবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে স্থানীয় বখাটে রুবেল ও তার সহযোগীরা চণ্ডীপুরে কিশোরীর বাড়িতে প্রবেশ করে। এ সময় কিশোরীকে জোর করে তুলে নিয়ে যায় তারা। পরে মেয়েটিকে ধর্ষণের পর বাড়ির পাশে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করা হয়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয় তার। স্বজনদের দাবি, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে রুবেল এই ঘটনা ঘটিয়েছে। দরজা খুলে দিছে, খুলে দেওয়ার পরে ও 2 জন পাশে মনে হচ্ছে 5 জন ছিল, 2 জন পাশে মনে হচ্ছে 2 জন আগে মনে হচ্ছে আর একজন সাইডে আসলো। তারপরে দিয়ে আমাকে আমি করছি ডাক পেতে হচ্ছে কাকু, আর আমার মুখের মধ্যে কিপসে ঢুকে দিছে, আর আমি কিছু করতে পারি না। যদি বিয়ে দেয় অন্য কোথাও, তাহলে আমি মামলুকক তুলে নিয়ে আসবো, মামলুকক বিয়ে হতে দেবো না। আমি যায়া
ওই ছেলের বড় ভাই তাদের মাতা মুরব্বী আছে যা বলছি দাদু বলে তোমরা ছেলে শাসন করো আমার মেয়ে কি সমস্ত কথা কি জন্য বলে আমি ফাঁসি যাচ্ছি এখন ওর পেশেন্টটা আসলে রাতের বেলা এসেছিল আনুমানিক রাত 3টায় তো আননোন পয়জনিং এর কেস। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক ও সহপাঠীরা। ও আমাদের সাথে সর্বদা ভালো ব্যবহার করতো, তো ওকে হারানোর পর আমরা সবাই শোকাহত। যারা এর সঙ্গে জড়িত, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সাজা পাওয়া অবশ্যই দরকার। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রুবেল তাকে ডেকে নিয়ে নির্যাতন করে মুখে বিষ দিয়েছে। গ্রেপ্তারের জন্য আমরা সাহসী অভিযান চলে গেছি। রুবেলকে গ্রেপ্তার করতে পারলে এই মামলার মূল রহস্য উদ্ঘাটন করা যাবে। বৃহস্পতিবার বিকেলে নির্যাতিতার বাবা বাদী হয়ে রুবেল সহ 5 জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। টাঙ্গাইলে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দিয়েছে বখাটেরা। অভিযুক্তদের হুমকিতে নির্যাতিতা বিষয়টি প্রথমে গোপন রাখলেও ভিডিও চিত্র প্রকাশ হওয়ার পর মামলা করেছে ভুক্তভোগী পরিবার। এই ঘটনায় 2 বখাটেকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এদিকে বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্যাতিতার স্বজনদের অভিযোগ, গত 13 সেপ্টেম্বর দুপুরে ক্লাস শেষে ভুয়াপুর উপজেলার নিজ গ্রামের বাড়িতে ফিরছিল ওই স্কুল ছাত্রী। এ সময় তার পথরোধ করে জোরপূর্বক যমুনা সেতু সংলগ্ন বেলটিয়া এলাকায় নিয়ে যায় স্থানীয় বখাটে আলামিন, রিপন ও রহিম। পরে নৌকায় উঠিয়ে তাকে ধর্ষণ করে তা মোবাইলে ভিডিও করে তারা। এই ঘটনা কাউকে জানানো হলে ভিডিও চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বখাটেরা। ভয়ে ধর্ষণের ঘটনা গোপন রাখলেও গত 15 সেপ্টেম্বর মোবাইল ফোনে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। নৌকায় চড়াই, নৌকালার ওর সাথে যোগাযোগ আছে, পরে নৌকালার কাছে গেন্নার সম্বন্ধে কোনো কিছু কোবা না। পরে আমি ওর কথা শুনে আম্মারে বলে দিছি, পরে আম্মা আবার নানারে বলছে, নানা পরে পুলিশই করছে। ভিডিও করে রাখছে, কেমন এটা ই করছে আর কি, ওকে ধরা খাবো যায়, এই জন্য আর কি এই পরিস্থিতিটা হয়েছে, বুঝছেন? তা আমি একবার শাস্তি চাই, বিচারটা ভালো হয়, কার্যকরী হয়, মা বোন সবাই আছে। এই ঘটনার পর স্থানীয় লোকজন রিপন ও রহিম নামে 2 বখাটেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আমরা অন্য আসামিদেরকে গ্রেপ্তার করার অভিযান অব্যাহত রাখি। আমরা দ্রুত পলাতক আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতা আনবো। আর ভিকটিমকে তার শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেলে প্রেরণ করা হচ্ছে। এদিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতা স্কুল ছাত্রীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে সাথে সাথে হাইড্রোজেনাল সোয়াব পাঠানো হয় এবং তার বডিতে অন্যান্য চেক আপ করা হয়। এই ঘটনায় বুধবার ভুয়াপুর থানায় 3 জনের নাম উল্লেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে নির্যাতিতার পরিবার। সময় সংবাদ, টাঙ্গাইল। নোয়াখালী সেনবাগে একটি টেইলার্সের দোকানে আটকে রেখে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার একদিন পর পুলিশ ওই নির্যাতিতাকে উদ্ধার করে। এই ঘটনায় মামলা হলেও অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনদের অভিযোগ, রোববার বিকেলে স্কুল ছুটির পর সিলোনিয়া বাজারে স্টার টেইলার্সে কাপড় আনতে যায় নির্যাতিতা শিক্ষার্থী। এ সময় টেইলার্সের মালিক ও তার 2 সহযোগী মেয়েটিকে দোকানে আটকে রেখে ধর্ষণ করে। পরদিন রাতে পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে। রাজু গেল দোকানের ভিতরে গিয়ে ওনারটা আনলো, শাহাদাত আমার স্কাপ ধরে রাখলো। পরে আমি দোকানের সামনে দাঁড়াছিলাম আর সে হাসতেছে। হাসার পরে আমার স্কেপ দিয়ে রাজু মুখ বাঁধছে আর শাহাদাত ওড়না দিয়ে আমার হাত বাঁধছে। বাঁধার পরে শাহাদাত নিচে জোর করে টেনে রুমে আর রাজু দোকানের একটা মারে দিল। এ ঘটনায় সোমবার রাতে নির্যাতিতার মা বাদী হয়ে অভিযুক্ত টেইলার্স মালিক রাজু ও তার 2 সহযোগী শাহাদাত হোসেন এবং মোহাম্মদ রবিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার সহপাঠী ও স্থানীয়রা। যারা এসব কুকর্মের সাথে জড়িত, আমরা চাই তাদের যেন যথাযথ শাস্তি, তাদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে কোনোদিন ওরা কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। আমার বাগ্নির যেরকম হয়েছে এরকম যখন কেউ যেন না হয়, এই জন্য আমরা রাজুকে আমরা বিচার চাই। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। ভিকটিমকে আমরা মেডিকেল পরীক্ষা সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন ইতিমধ্যে করেছি। আসামি গ্রেপ্তারের জন্য
অভিযান অব্যাহত রেখেছি। আশা করছি খুব দ্রুতই আমরা আসামিদের গ্রেপ্তার করতে পারবো। সেনবাগ থানা পুলিশ আদালতের মাধ্যমে নির্যাতিতা ছাত্রীর জবানবন্দি রেকর্ড করেছে। সময় সংবাদ, নোয়াখালী। মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে 16 বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। দুপুর 12টা থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের ইমিগ্রেশন জেটিঘাট দিয়ে তাদেরকে ফেরত আনা হয়। বিজিবি জানায়, সকালে বিজিবির 42 ব্যাটালিয়নের উপপরিচালক ক্যাপ্টেন আজহারুল আলমের নেতৃত্বে 17 সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার যায়। সেখান থেকে বিভিন্ন সময় মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক 16 জনকে নিয়ে আসা হয়। এর আগে মিয়ানমার এই 16 জনকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়। যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তাদেরকে ফেরত আনা হলো। রাঙ্গামাটিতে প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম। পার্বত্য শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত শহরের রাজবাড়ী পেট্রোল পাম্প চত্বরে সংগঠনের নেতাকর্মীরা প্রতীকী গণ অনশনে অংশ নেন। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আহ্বায়ক গৌতম দেওয়ানের সভাপতিত্বে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডক্টর মানিক লাল সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। সুখী স্বদেশ গড়তে চাই, আয়করের বিকল্প নেই, এই স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় চলছে আয়কর মেলা। সকালে ভোলা শহরের আয়কর অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল মমিন টুলু। পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশালের পুলিশ সুপার, যুগ্ম কর কমিশনার সহ বিভাগের শীর্ষ কর্মকর্তারা। আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই মেলা। নেত্রকোনা আয়কর কার্যালয়ের উদ্যোগে 4 দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বেলা 12টায় মেলার উদ্বোধনের পর থেকে করদাতাগণ নিজ নিজ উদ্যোগে আয়কর পরিশোধ করতে মেলায় আসেন। গত বছর এই জেলায় 218 জন করদাতা কর পরিশোধ করেন। চট্টগ্রামের দ্বিতীয় দিনেও জমে উঠেছে আয়কর মেলা। সকাল থেকেই করদাতা ও দর্শনার্থীরা আসতে থাকেন মেলা প্রাঙ্গণে। প্রথম দিন মেলায় 28,20,90,000 টাকা আয়কর আদায় হয়েছে। এদিকে এই আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন মেলায় আসা আয়করদাতারা। এছাড়া ফেনী, মানিকগঞ্জ, পাবনা, নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে মেলায় কর পরিশোধ করেছেন আয়করদাতারা। বাংলার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতি মামলা বৈধ ঘোষণা। নিম্ন আদালতে মামলা চলতে বাধা নেই, আপিলের সিদ্ধান্ত আসামি পক্ষে। ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনেও ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে ভিড়। কমলাপুর রেল স্টেশন থেকে 27টি টিকিট সহ 5 কালোবাজারি আটক। ঈদ ঘনিয়ে এলেও গরুর দেখা মিলছে না সিলেটের হাটগুলোতে। ঘাটতি দেখা দেওয়ার শঙ্কা, রাস্তায় চাঁদাবাজির কারণে বাড়ছে দাম, অভিযোগ ব্যবসায়ীদের। ঈদের আগে বকেয়া পাওনার দাবিতে আবারও আন্দোলনে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। বিজেএমসির পরিকল্পনার অভাবই দায়ী বলছেন সংশ্লিষ্টরা। এবং প্রেমের প্রস্তাবে সাড়া না দেয় গাইবান্ধায় ধর্ষণের পর 20 পানে স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগ। টাঙ্গাইল আর নোয়াখালীতেও 2 কিশোরী ধর্ষণের শিকার। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বর। সঙ্গে থাকুন সময়।